মাঝি ভাই, ও মাঝি ভাই, একটু এপারে নৌকাটা আনবে, আমরা মহা বিপদে পড়েছি। মাঝি ভাই, ও মাঝি ভাই। অরিজিৎ তার বন্ধু শম্ভুকে বলছে, শোন, এই মাঝি ভাইকে পয়সার টোপ দিলে নির্ঘাত আমাদের ওই বনের ভিতর লুকিয়ে থাকার বন্দোবস্ত করে দেবে। বন্ধু অরিজিতের মুখ থেকে এমন কথা শুনে শম্ভু বলছে, তুই কি পাগল হয়েছিস? এখানে জল পুলিশ টহল দেয়, আমরা যদি ওই বনের ওখানে রাত কাটাতে যাই তাহলে কিন্তু পুলিশ আমাদের ধরবে, নানান প্রশ্ন করে জর্জরিত করবে। তখন কপাল ভালো থাকলে জিজ্ঞাসাবাদের পর ছাড়া পাবো, আর যদি কপাল খারাপ থাকে তাহলে তুই এই জল পুলিশকে চিনিস না, ধরে সোজা লকআপ করে দেবে। সারা জীবন তুই আর আমি লকআপে পচে মরব। এর চেয়ে ভালো আইডিয়া দিচ্ছি, এখান থেকে আমরা ফিরে যাই, বরং কাল সকালবেলা আমরা ওই পারে গিয়ে লাল কাঁকড়ার গতিবিধি পর্যবেক্ষণ করব, সাথে রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে জানব। মাঝ নদী থেকে মাঝি ভাই বলল, এ সময় এপারে ফিরবার সময় নাই, তোমরা বরং ওপারেই আশ্রয় নাও। আমি আপন ঘরে ফিরছি, সন্ধ্যা ঘনিয়ে এলে বাঘের উপদ্রব রয়েছে, আমায় ক্ষমা করো বাছা। মাঝির মুখ থেকে এমন কথা শুনে অরিজিৎ খানিকটা হতাশ হয়। সে নদীর ধারে ধপাস করে বসে পড়ে এবং বন্ধু শম্ভুকে বলে, এবার তো রাতটার শান্তি হলো তো? মাঝির কথা শুনলি তো? যা, এবার গায়ের ভেতর গিয়ে কোথায় থাকবো তার বন্দোবস্ত কর, আমি আপাতত এখানেই খুঁটি গেড়ে বসলাম। বন্ধু অরিজিতের মুখ থেকে এমন কথা শুনে শম্ভু বলে, রেগে যাস না ভাই, তুই তো জানিস নদীর ওপারের ছোট্ট দ্বীপে রয়্যাল বেঙ্গল টাইগারের উৎপাতের কথা। তাছাড়া দাদু ঠাকুরদার মুখ থেকে শুনেছি জলদস্যুর তাবড়তোড় হামলার কথা। এই জলদস্যুরা নাকি অন্যান্য এলাকার জলদস্যুদের থেকেও হিংস্র ও ভয়ঙ্কর হয়। এরা যেমন জেলেদের মাছ লুট করতে ওস্তাদ, তেমনি বাঘ শিকারেও পটু। সামান্য কাঁকড়ার জন্য তুই আমি তরতাজা দুটি প্রাণ কেন বেঘরে হারাবো ভাই? আমার সাথে চল ভাই, গায়ে কারুর বাড়িতে আশ্রয়ের খোঁজ করি। দুই বন্ধু অর্থাৎ অরিজিৎ ও শম্ভু গ্রামের ভেতরে প্রবেশ করে। গ্রামের ভিতরের কিছুটা পথ যেতেই একটা মাটির বাড়ি দেখা যায়। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে শম্ভু চিৎকার করে বলে, বাড়িতে কেউ আছেন? আমরা বিপদে পড়েছি, আপনাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। শম্ভুর হাঁক ডাকে কিছুক্ষণের মধ্যেই বাড়ির অন্দরমহল থেকে এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কপালে হাত ঠেকিয়ে বললেন, কে কে তোমরা বাবা? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁক ডাক করছো, কি তোমাদের পরিচয়? তোমরা কি কিছু বলতে চাও? শম্ভু মুখ কাঁচুমাচু করতে করতে বলে, আসলে দাদু, আমরা দুজন ভিডিও শুট করতে এসেছিলাম ওই সুন্দরবন অঞ্চলে। আমরা চেয়েছিলাম নদীর ওপারে যেতে, কিন্তু কোনো বাহন না পেতে আমরা এপারেই আটকে পড়েছি। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো। বৃদ্ধ ভদ্রলোক বললেন, হ্যাঁ বাবা বলো, তুমি কি বলতে চাও তুমি বলো। অরিজিৎ বলে, আসলে আমরা এপারে কোনো হোটেল বুক করিনি, অনেক খোঁজাখুঁজি করে দেখলাম আপনাদের এই এলাকায় থাকার মতন তেমন কোনো হোটেল নেই। তাই যদি রাতটা আমাদের কোথাও কাটানোর বন্দোবস্ত করে দেন তাহলে আমরা খুব নিরাপদে থাকতাম। আপনি তো এই এলাকার মানুষ, তাই আপনার কাছেই সাহায্য প্রার্থনা করছি। খানিকটা থতমত খেয়ে বৃদ্ধ ভদ্রলোক বললেন, তোমরা বিপদে পড়েছ সেটা আমি বুঝতে পারছি, তবে আমাদের এই এলাকায় তেমন থাকার কোনো হোটেল নেই। তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট্ট ঘরে আজকে রাতটা কাটাতে পারো, কিন্তু কিন্তু আমার কাছে রাতে খাওয়ার মতন তেমন কোনো বন্দোবস্ত নেই। অরিজিৎ বলে, সে ঠিক আছে, আপনি ওই নিয়ে চিন্তা করবেন না, এখন তো সবে সন্ধে 6টা হলো, আমরা ঠিক খাওয়ার বন্দোবস্ত করে নেব। দুই ছোকরাকে নিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন বৃদ্ধ। ঘরের মধ্যে তখনও একটা ছোট্ট হ্যারিকেনের আলো টিম টিম করে জ্বলছিল। ভদ্রলোক চাটাই পেতে দিলেন, আর সেই চাটাইয়ে অরিজিৎ ও তার বন্ধু শম্ভু বসে গল্প করছে। ভদ্রলোকও তাদের সাথে বসে বসে গল্প করছিলেন। শম্ভু ও অরিজিৎ কোথা থেকে এসেছে এই বৃত্তান্ত ভদ্রলোককে শোনায়। প্রায় ঘণ্টাখানেক পর অরিজিৎ বলে, আচ্ছা দাদু, আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? ভদ্রলোক বললেন, না মানে কিছু মনে করার নেই, তবে কি বলতে চাও তুমি বলো, আমি শুনি।
অরিজিৎ বলে, আসলে সারা রাত তো আর আমরা ক্ষুধার্ত থাকতে পারি না, তাই আপনি তো এই এলাকার মানুষ, আমরা চাইছিলাম আজ রাতে গরম গরম মুরগি মাংসের ঝোল আর ভাত যদি খাই তাহলে কেমন হয়। অরিজিতের মুখ থেকে এমন কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক থতমত খেয়ে বললেন, আসলে বাবা, আমার কাছে তো অত টাকা নেই যে আমি তোমাদের মুরগির মাংস কিনে খাওয়াবো। অরিজিৎ বলে, ওই নিয়ে দাদু আপনি একদম চিন্তা করবেন না, যে টাকা লাগবে সেটা আমরাই খরচ করব। আপনি শুধু কোথায় পাওয়া যায় আমাদের বলুন, আমরা সেখান থেকে সমস্তটাই কিনে নিয়ে আসব। চাল, ডাল, তেল, নুন আর মাংস মশলা যা লাগে সেটা আমরা নিজেরাই কিনে নিয়ে আসব। আপনি শুধু আপনার রান্নাঘরে আমাদের শুধু রান্না করার জন্য জায়গাটা দিলেই যথেষ্ট। আপনিও আমাদের সাথে আজকে রাতটা খাওয়া দাওয়া করবেন এবং আমরা না হয় একসাথে খাবো। আচ্ছা দাদু, একটা কথা বলার ছিল, তোমার এই ঘরে আর কোনো সদস্যকে দেখছি না কেন? বৃদ্ধ ভদ্রলোক ক্ষণিক চুপ থেকে হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং বললেন, সে অনেক কথা বাবা, তোমরা যদি শুনবে তাহলে রাত ফুরিয়ে যাবে। তবে তোমরা যখন বলছো আজকে রাতটা ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, তোমরা বরং এক কাজ করো, আমার সাথে চলো, আমি তোমাদের দোকান একটা দেখিয়ে দিচ্ছি। ওই দোকান থেকে তোমাদের কি কি লাগবে সেগুলো কিনে নিয়ে এসো। দুজন মিলে বৃদ্ধ ভদ্রলোকের সাথে পাশেরই এক ছোট্ট মুদির দোকানে যায় এবং সেখান থেকে যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন তা কেনাকাটা করে এবং আবার বৃদ্ধের ঘরে ফিরে আসে। মুরগি কেটে মাংস রেডি করে রাতের রান্নার জন্য প্রস্তুতি চলছে। ভদ্রলোক কম বেশি দুই বন্ধুর সাথে রান্নার কাজে সহযোগিতা করছিলেন। ভদ্রলোকের ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরেই রান্নার আয়োজন চলছে। একটা মাটির উনুন রয়েছে, সেই উনুনেই কাঠের জালে রান্নার আয়োজন হয়েছে। তখন প্রায় রাত 8টা বাজবে বই কি কম নয়। এমন সময় সবাই একটা গর্জন শুনতে পায়। এই ভয়ঙ্কর গর্জনটিকে বিশেষ পাত্তা না দিয়ে শম্ভু ও তার বন্ধু অরিজিৎ দুজন রান্নায় মনোনিবেশ করেছে। কিন্তু বৃদ্ধ ভদ্রলোক এক প্রকার হন্তদন্ত হয়ে রান্নার জায়গায় এসে বললেন, বাছা, তোমরা তাড়াতাড়ি রান্না সেরে ফেলো, এক্ষুনি যদি ওর নাকে এই মাংসের গন্ধ যাবে তাহলে আমার বাড়ির চারিদিকে সারা রাত বন বন করে ঘুরবে। বলা যায় না, ছোট্ট কুঁড়ে ঘরে যদি মামার হানা হয় তাহলে কিন্তু আমাদের তিনজনের রক্ষে নেই। বিষয়টা বুঝতে পারেনি অরিজিৎ। অরিজিৎ এক প্রকার আশ্চর্যের ন্যায় জিজ্ঞেস করে, কি বলছো গো দাদু? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। মামা আবার এই রাতে হানা দেবে মানে? কানের কাছে ফিস ফিস করতে করতে বৃদ্ধ বললেন, আরে মামা মানে তুমি বুঝতে পারছো না? বাঘ মামা, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। ওই বাঘের গর্জনটা তোমরা শুনতে পাওনি? সম্ভবত নদীর ওপার থেকে এপারে ঢুকে পড়েছে। আজ সারা রাত এপারেই উৎপাত করবে। এই বাঘ আজ সারা রাত এপারেই থাকবে। এই রাতে বাঘ তাড়াতে গাঁয়ের একটা মাছিও বেরোবে না। তাই আমাদের সকলকেই সাবধানে থাকতে হবে। আমি ঘরের সদর দরজাটা আঁটোসাঁটো করে বন্ধ করে এলাম। তোমরাও সতর্ক থেকো, যে কোনো সময় বাঘ মামা হামলা করতে পারে। বৃদ্ধ ভদ্রলোকের কথায় অরিজিৎ ও তার বন্ধু শম্ভু দুজন মিলে রান্নার কাজটা চটপট সেরে ফেলতে চায়। প্রায় রাত 9টার মধ্যে ওরা রান্নার সমস্ত কাজ সেরে খাবারের যাবতীয় বাসনপত্র নিয়ে চিলে কোঠার উপরে উঠে পড়ে। ভদ্রলোক ও দুই বন্ধু মিলে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা ঠিক রাত 10টা নাগাদ রাতের খাবার খেতে বসে। খাবার খেতে খেতে অরিজিৎ জিজ্ঞেস করছে, আচ্ছা দাদু, এই বাঘ তোমাদের এই এলাকায় কি মাঝে মধ্যেই আসে নাকি রোজ দিনই বাঘের দেখা পাওয়া যায়? ভদ্রলোক মাংস চিবোতে চিবোতে বললেন, এই এলাকায় মাঝে সাঝেই বাঘের দেখা পাওয়া যায়। তবে দুঃখের কথা কি বলি, এই বাঘের হামলায় আমার পরিবারের বাকি দুজন সদস্য মারা গেছে। আমি এক বৃদ্ধ মানুষ যে এখনো নাকি আমি বেঁচে রয়েছি। ভগবান কেন যে আমাকে না নিয়ে গিয়ে ওই জোয়ান ছেলে ও বউটাকে তুলে নিয়ে গেল আমি জানি না। এই জীবনে আর বেঁচে থেকে লাভ কি? যেখানে পরিবারের জোয়ান ছেলে ও বৌমা থাকলো না, সেখানে আমার মতো এই বৃদ্ধের বেঁচে থাকাটা কিসের প্রয়োজন? না না, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর আমরা ঘুমোতে যাব। চতুর্দিকে আমি আঁটুসাঁটু বন্ধ করে এসেছি। আমার মনে হয় না এই বাঘ আর আমার ঘরে হামলা করতে পারবে।
তবে আজ রাতে যে আমাদের এখানে মাংসের রান্না হয়েছে, এর গন্ধে নিশ্চয়ই সে আমার বাড়ির আশেপাশে কোথাও না কোথাও সারা রাত ওত পেতে থাকবে, নির্ঘাত অপেক্ষা করবে কোনো মানুষের। আর সেই মানুষ যদি বের হয় তাহলে তার মৃত্যু অবধারিত। বাঘের পেটে তাকে যেতেই হবে। খেতে বসে বয়স্ক ভদ্রলোকের মুখ থেকে এ জাতীয় কথা শুনে দুই বন্ধু শম্ভু ও অরিজিৎ দুজনের মুখটা বেশ গম্ভীর। দুজন একে অপরের দিকে চেয়ে রয়েছে। রাত 11টা নাগাদ তিনজন মিলে ঘুমোতে যায়। এমন সময় রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার ওই বয়স্ক ভদ্রলোকের বাড়ির ঠিক সামনে থেকেই উঠল। এবং রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার এতটাই তীব্র ছিল যে বন্ধু অরিজিৎ ও শম্ভু দুজন মিলে বৃদ্ধের সাথে এক প্রকার লেপ্টে যায়। দীর্ঘক্ষণ বাঘটা তর্জন গর্জন করতে করতে শান্ত হয়। সেই রাতে অরিজিৎ ও তার বন্ধু শম্ভু চোখের পাতা এক হয়নি। বৃদ্ধ ভদ্রলোক সারা রাত জেগেছিলেন, কিন্তু তিনজনের কারুর মুখ থেকে টু শব্দটুকু বের হয়নি। শুধুমাত্র চোখে চোখে বা ইশারায় কথা ছাড়া মুখ থেকে কোনো কথা কারুর বের হয়নি। ভোরের আলো তখনও ফোটেনি। বৃদ্ধ ভদ্রলোক চিলে কোঠার ঘর থেকে ধীর পায়ে নিচে নামবেন। নিচে নেমেই বাড়ির পেছনের লিচু গাছের দিকে তাকাতেই তাঁর চোখ কপালে ওঠে। ওখানেই ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটা ঘুমাচ্ছিল। নদীর তীরবর্তী অঞ্চলে বাড়িঘর হওয়ার কারণে বাঘ তাড়ানোর জন্য যে সমস্ত সরঞ্জাম রাখার প্রয়োজন সে সব কিছুই বৃদ্ধ ভদ্রলোকের বাড়িতে মজুদ ছিল। ভদ্রলোক একটা চকলেট বোম ধরিয়ে তা ওই লিচু গাছের তলার দিকে ছুঁড়ে মারলেন। আর ওখানেই বোমটা ফেটে উঠতে বাঘটা কেমন হুঙ্কার ছাড়তে ছাড়তে লাফ দিয়ে উঠল এবং গুটি গুটি পায়ে নদীর দিকে রওনা দেয়। বোমা ফাটার শব্দে গাঁয়ের অন্যান্য মানুষজন বুঝে যায় যে গাঁয়ের মধ্যে বাঘ ঢুকেছে। তাই সকলে মিলে ভেরেন্ডা ও টিন বাজাতে বাজাতে বাঘটিকে ধাওয়া করে। ততক্ষণে বাঘটি হুঙ্কার ছাড়তে ছাড়তে নদী সাঁতরে ওপারে চলে যায় এবং ঘন সুন্দরবনের জঙ্গলে মিলিয়ে যায়। গ্রামবাসীদের সাথে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিল শম্ভু। শম্ভু তার নিজস্ব ব্লগে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে পালানোর দৃশ্যটি পোস্ট করবে বলে মনস্থির করেছে। কিন্তু ওরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই উদ্দেশ্য এখনো সফল হয়নি। ওরা চায় সুন্দরবন অঞ্চলের এই ছোট্ট দ্বীপটায় রাত কাটাবে। বৃদ্ধ ভদ্রলোকের বাড়ি থেকে সকালবেলা বেরোনোর সময় 1000 টাকা বৃদ্ধ লোকের হাতে ধরিয়ে অরিজিৎ বলে, এই নিন দাদু, আপনি কিছু কিনে খাবেন। আমরা আপনাকে এই সামান্যটুকু টাকা দিলাম, মনে কিছু করবেন না। তবে আপনি যে বিপদের সময় আমাদের সাথে ছিলেন, এটাই আমাদের কাছে বড় পাওনা। কোনোদিন আমরা আপনার এই সাহায্যের কথা ভুলব না। আর যদি কখনো আপনাদের এই এলাকায় আমরা আবার আসি, নিশ্চয়ই আপনার সাথে দেখা করব। ভদ্রলোক 1000টি টাকা কোনো মতেই নিতে চাইছিলেন না, কিন্তু অরিজিৎ জোরাজুরি করতে ভদ্রলোক টাকাটুকু নিলেন এবং বললেন, তোমরা যেখানেই যাও না কেন সাবধানে যেও বাছা। এই অঞ্চলে বাঘের আনাগোনা কখন কোথায় ঘটবে কেউই বলতে পারে না। দুই বন্ধু মিলে আবার সেই নদীর ধারে এসে নৌকার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট্ট নৌকা এসে নোঙর করে। অরিজিৎ ও তার বন্ধু শম্ভু দুজন মিলে নৌকায় চেপে ওই ছোট্ট দ্বীপটার দিকে এগিয়ে যেতে বলে। মাঝি ভাই বলে, ওই ছোট্ট দ্বীপে কিন্তু তোমরা কোনো খাবার দাবার পাবে না। তোমরা নিজেদের খাবার দাবার কিনে নিয়েছো তো? যদি কিনে না নিয়ে থাকো তাহলে নিয়ে নাও, আমি বরং অপেক্ষা করছি, তারপর তোমরা যেও। শম্ভু বলে, হ্যাঁ আমরা কিনে নিয়েছি, আমাদের ব্যাগে কিছু শুকনো খাবার রয়েছে, ওগুলোই আমরা খাবো, চলুন আপনি। নৌকা করে যেতে যেতে অরিজিৎ বলে, আচ্ছা দাদা, যে দিকটায় আমরা যাচ্ছি ওই দিকটায় রাত কাটানো যায় না? মাঝি ভাই বলল, রাত কাটানো যায়, কিন্তু পুলিশ আপনাকে ওখানে রাত কাটাতে দেবে না। দিনের বেলা যতটা সম্ভব আপনি ঘুরতে চাইলে ঘুরতে পারেন, কিন্তু ওই যে দেখছেন টহল দিচ্ছে যে ছোট ছোট স্পিড বোট, ওই স্পিড বোটগুলোতে রয়েছে পুলিশ। ওরা সবার উপরে নজর রেখেছে।
যারা ঘুরতে আসে তাদের উপরে যেরকম নজর রাখে, ঠিক তেমনি বাঘের হামলা যেন এই দ্বীপে না হয় সেই দিকটাও খেয়াল রাখে। তবে এই সব কিছু ঘটে বিকেল 3টে পর্যন্ত। 3টের পর আপনাকে এই দ্বীপ ছেড়ে দিতে হবে। আর যদি কেউ কোনো কারণে লুকিয়ে থাকার চেষ্টা করে এবং ধরা পড়ে, তাহলে কিন্তু পুলিশ তাকে তুলে নিয়ে যাবে। এতে আপনাদেরই হিতে বিপরীত হবে। তাই বেশি সময় নষ্ট না করে আপনারা যতটুকু সময় থাকার প্রয়োজন ততটুকু থেকে আমি যেখানটায় নামিয়ে দেব ঠিক সেই জায়গাটায় ঘুরে এসে 2 থেকে 2:30-টের মধ্যে পৌঁছে যাবেন। কোনো না কোনো নৌকা আপনারা পাবেন, সেই নৌকায় চেপে আবার এপারে ফিরে আসতে পারেন। নচেত পুলিশের তরফ থেকে নৌকারও বন্দোবস্ত করা থাকে, আপনারা সেই নৌকা করেও এপারে ফিরে আসতে পারেন। শম্ভু একটু ইতস্তত হয়ে বলে, হ্যাঁ আচ্ছা দাদা, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। আমরা চাইছিলাম যদি ওই দ্বীপে থেকে রাতটা কাটাই, তাহলে এই অঞ্চলে রাতের পরিবেশটা ঠিক কেমন হয় তা আমরা ক্যামেরাবন্দি করতাম। বিনিময়ে যদি কিছু টাকা পয়সা দেওয়া যায়, তাহলে কি পুলিশকে দিয়ে আমাদের রাতটা কাটানোর জন্য সুযোগ করে দিতে পারবেন না? টাকা পয়সা দিয়ে রাত কাটানোর কথা শুনতেই মাঝি ভাই কেমন যেন চুপ হয়ে গেল। মাঝি ভাইকে চুপ হতে দেখে শম্ভু বলল, কি দাদা, আপনি তো কিছু বলছেন না। কত কি দিতে হবে আপনি নিশ্চয়ই জানেন, যদি আপনি বলেন তাহলে ভালো হতো। মাঝি ভাই বললেন, কত টাকা দিতে পারবে তোমরা? শম্ভু বলে, দেখুন আমরা তো আর বিশেষ টাকা পয়সা নিয়ে আসিনি, তবে বড় জোর আমরা 2000 টাকা পর্যন্ত দিতে পারবো। মাঝি ভাই বলে, 2000 টাকায় জল গরম হবে না। তোমরা বরং একটা কাজ করো, তোমরা 4000 টাকা দাও। 1000 টাকা আমি নেব, আর 3000 টাকা ওই যে দেখছো ওদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেব। তাহলে রাতটা তোমরা এখানেই কাটাতে পারবে। নচেত নয়, কিন্তু সব কিছুরই সাবধানতার সাথে তোমাদেরকে কাটাতে হবে। তোমাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই তো? অরিজিৎ বলে, কি যে বলেন দাদা, অস্ত্রশস্ত্র আমাদের কাছে থাকবে কেন? অস্ত্রশস্ত্র বলে আমাদের কাছে কিছুই নেই। আমরা তো সামান্য ব্লগার মানুষ, আমরা তো ভিডিও শ্যুট করতে এসেছি। রাতে নদীচরের পরিবেশটা কেমন হয় সেগুলোই আমরা রেকর্ড করে নিয়ে গিয়ে আমাদের একটা ছোট্ট চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমরা পোস্ট করব। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই দাদা। শম্ভুর মুখ থেকে এমন কথা শুনে মাঝি ভাই বলে, 4000 টাকা যদি দিতে রাজি থাকো তাহলে বলো, আমি তাহলে ওদেরকে সিগন্যাল দেব। সে আমাদের কাছে আসবে এবং তোমাদের এখানে রাত কাটানোর বন্দোবস্ত করে দেবে। চোখে চোখে ইশারায় শম্ভু ও তার বন্ধু অরিজিৎ রাজি হয়ে যায় এবং শম্ভু বলে, দেখুন আপনাকে 4000 টাকা দিয়ে দিলে তো হয়তো আমরা শহরে ফেরার মতো টাকা পয়সা পাবো না, তবুও কাজে যখন এসেছি কাজটা করে যাওয়াটাই উচিত। তাই আমরা আপনাকে 4000 টাকা দিতে পারি, কিন্তু কাল সকাল হলে ওপারে আমাদেরকে আপনাকে এসেই নিয়ে যেতে হবে। আমরা ওপারে গেলে বাড়িতে ফোন করে টাকা আনবো, তারপর না হয় আবার শহরে ফিরব। মাঝি ভাই বলে, আমি এক কথার মানুষ, তোমরা যদি 4000 টাকা দাও আমি নিশ্চয়ই তোমাদের জন্য এখানে থাকার বন্দোবস্ত করে দেবো এবং কাল সকাল সকাল এসে তোমাদেরকে এখান থেকে নিয়ে ওপারে ছেড়ে দেব। আমি কথা দেওয়ার মানুষ, আমি কথার খেলাপ করি না। বন্ধুরা, সেদিন রাতে অরিজিৎ ও তার প্রিয় বন্ধু শম্ভু ছোট্ট দ্বীপে রাত কাটিয়ে কি এমন অভিজ্ঞতার সম্মুখীন হলো জানতে হলে আমরা শেষ এপিসোডটি অবশ্যই শুনব। আজকের এপিসোডটি এই পর্যন্ত। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।